বন্যে, আজকে কি আপনাদের ক্লাস ছিল? আজকে তো ক্লাস 8 এর ক্লাস ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমার ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ারলি। এখানে কি ক্লাস 9 এর কেউ আছেন? जी सर। লাবিবা, আপনাদের ক্লাস তো আজকে ছিল না মনে হয়, এখন ক্লাস 8 এর ক্লাস চলবে। বাকিরা কি সবাই ক্লাস 8 এর? जी सर। তো जी যারা ক্লাস सर। 9 এর আছে তারা একটু কাইন্ডলি ক্লাস থেকে লিখবেন। আচ্ছা, ওকে। তো আজকে আমরা দেখবো আলো চ্যাপ্টারটা। আচ্ছা, আপনাদেরকে আর কেউ জয়েন করে বাকি আছে? ক্লাসে দেখতেছি মাত্র 14 জন জয়েন আছে, বাট গ্রুপে অনেকেই ছিল। জানি না এখনো জয়েন না হওয়ার কারণ কি। আমরা কি বাকিদের জন্য 2 মিনিট ওয়েট করবো নাকি? अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অষ্টম শ্রেণী আজকে আমরা হচ্ছে আলো চ্যাপ্টারটা নিয়ে পড়বো। আপনারা স্যার এই চ্যাপ্টারটা সবাই আশা করি একবার বই উল্টে দেখছেন, রাইট? সবাই কম বেশি একটু একটু দেখছেন নাকি? আমরা আজকে ক্লাস শুরু করবো। স্যার, আলো বলতে আপনারা কি বুঝছেন বই পড়ে একটু জানান তো। আলো বলতে আপনারা কি বুঝছেন? আচ্ছা, আমার কাছে একটু রেসপন্স করতে হবে, যেটা জানেন সমস্যা নেই, নির্দ্বিধায় বলতে পারেন। আলো বলতে আপনারা কি বুঝছেন? আলো জিনিসটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, আলো বা লাইট হচ্ছে এক প্রকার শক্তি। এক প্রকার শক্তি। কিভাবে এক প্রকার শক্তি? স্যার, আপনারা যখন বাসায় বাল্ব জ্বালান না, তখন কি হয় অ্যাকচুয়ালি? তখন হচ্ছে বাল্বের ভিতরে থাকা এই যে ফিলামেন্ট গুলো আছে, এই ফিলামেন্টের ভিতর দিয়ে আমাদের তড়িৎ শক্তি তামার তারের মাধ্যমে গিয়ে আমাদের ফিলামেন্টটাকে উত্তপ্ত করে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের তড়িৎ শক্তি যেটা হচ্ছে তার দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা প্রবাহিত হয়ে আমাদের ফিলামেন্টটাকে উত্তপ্ত করে তড়িৎ শক্তি তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে। এই তাপ শক্তি পরবর্তীতে আলোক শক্তিতে কনভার্ট হয়ে আমাদের এলাকাটা আলোকিত করতেছে। অর্থাৎ আমাদের আলো কি স্যার? এক প্রকার শক্তি। তো আলো সম্পর্কে সর্বপ্রথম যে থিওরি গুলা ছিল, যে প্রথমে যখন প্লেটো এরিস্টটলের সময় ছিল, প্লেটো এরিস্টটলরা মনে করতো কি, আমরা একটা বস্তুকে যখন দেখি তখন হচ্ছে আমাদের চোখ থেকে এক প্রকার আলোক রশ্মি গিয়ে বস্তুটাকে হিট করতেছে, এবং এই কারণেই আমরা বস্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ আগের দিনে বস্তু দেখতে পাওয়ার যে কনসেপ্টটা ছিল, সেটা ছিল এরকম,
যে চোখ থেকে, আমাদের চোখ থেকে আলো নিঃসৃত হয়ে বস্তুতে পড়ে বলে আমরা বস্তু দেখি। এটা ছিল প্লেটোর সময়কার, প্লেটো অ্যারিস্টটল যখন ছিল তখন তাদের এই কনসেপ্টটা ছিল যে আমাদের চোখ থেকে আলো নিঃসৃত হওয়ার কারণে আমরা বস্তু দেখতে পাই। ওকে। তো এর অনেক বছর পরে বিজ্ঞানী ইবনে আল হাইতাম, একজন মুসলমান বিজ্ঞানী ছিলেন ইবনে আল হাইতাম, যাকে ফাদার অফ অপটিক্স বা ফাদার অফ অপটিক্স বা আলোকবিদ্যার জনক বলা হয়, উনি বিভিন্ন লাইট নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখছেন যে আসলে আমাদের চোখ থেকে কোনো প্রকার আলো বের হয় না, আমাদের চোখ থেকে কোনো প্রকার আলো বের হয় না, বরঞ্চ কোন একটা বস্তুর উপরে, মানে ধরেন এখানে আমাদের সূর্য আছে বা একটা আলোক উৎস আছে, একটা আলোক উৎস আছে, এই আলোক উৎস থেকে কোনো আলোক রশ্মি এসে কোনো বস্তুর উপরে পড়লে এবং সেই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে তখনই কেবল আমরা বস্তুকে দেখতে পাই। এটা হচ্ছে বলছেন বিজ্ঞানী আল হাইতাম। ঠিক আছে। তো এখান থেকে আসে আর কি আমাদের আলোর কনসেপ্ট গুলা, যে আমরা কিভাবে একটা বস্তু দেখি। তো তিনি বলছেন আমরা বস্তু দেখতে পাবো, বস্তু দেখতে পাবো যখন বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আসে। এতটুকু সবাই বুঝতে পারছেন আমরা কিভাবে কোনো বস্তু দেখি? কারণ কি এটুকু কোনো কনফিউশন আছে? আশা করি নাই। তো আমরা যেটা বলতেছিলাম যে আলো কিন্তু স্যার এক প্রকার শক্তি, তাই না? ধরেন আমাদের এখানে একটা গোলাপ আছে, ধরেন এখানে একটা গোলাপ ফুল আছে, খুব একটা সুন্দর হয়নি, ধরেন এখানে একটা লাল গোলাপ ফুল আছে, একটা লাল গোলাপ ফুল আছে। আপনি ধরেন এখান থেকে 5 মিটার দূরে দাঁড়াই আছে, আপনি লাল গোলাপ ফুলটাকে দেখতেছেন। এখন দেখেন এখানে আসলে ঘটনাটা কি হচ্ছে। আমাদের একটা বস্তুর উপরে যখন কোনো আলোক উৎস থেকে, কোনো আলোক উৎস থেকে যখন আলো এসে আমাদের কোনো বস্তুর উপরে পড়ে, তখন তিনটা ঘটনা ঘটে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, একটু লিখে দিই। যে ধরেন আমাদের এখানে একটা অবজেক্ট আছে, এটার উপর দিয়ে আলো এসে পড়তেছে। ঠিক আছে, আলো এসে পড়তেছে। এখন আলো যখন কোনো বস্তুর উপরে বা কোনো তলের উপরে এসে পড়ে, তখন তিনটা ঘটনা ঘটে। একটা হচ্ছে প্রতিফলন, আরেকটা হচ্ছে প্রতিসরণ, আরেকটা হচ্ছে শোষণ। তখন তিনটা ঘটনা। এক নাম্বার হচ্ছে স্যার প্রতিফলন, দুই নাম্বার হচ্ছে প্রতিসরণ, যেটা আপনাদের এই চ্যাপ্টারের মেইন টপিক, আর তিন নাম্বার হচ্ছে স্যার শোষণ। অর্থাৎ আপনি যখন এখানে একটা আলোক রশ্মি ফেলছেন, এতে কিছু পরিমাণ আলো প্রতিফলিত হয়ে যাবে, কিছু পরিমাণ আলো প্রতিসরিত হয়ে যাবে, আর কিছু পরিমাণ আলোক শক্তি এই বস্তু বা মাধ্যমটার মধ্যে শোষিত হয়ে যাবে। কিছু পরিমাণ শক্তি এখানে, কিছু আলোক শক্তি, কিছু পরিমাণ আলোক শক্তি শোষিত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রতিফলন হচ্ছে, এই হচ্ছে আমাদের প্রতিসরণ হচ্ছে। আমরা সবগুলো নিয়ে ডিসকাস করব। তো ধরেন আপনি যখন এখানে সূর্য থেকে আলো পড়ার কারণে এই লাল গোলাপটাকে দেখতে পাচ্ছেন, তখনও আসলে সেম তিনটা ঘটনাই ঘটতেছে। কিছু পরিমাণ আলো প্রতিফলন হচ্ছে, কিছু পরিমাণ রশ্মি শোষণ হচ্ছে, কিছু পরিমাণ প্রতিসরণ হচ্ছে। যাই হোক, খেয়াল করেন এখন প্রতিফলন কোনগুলো হচ্ছে। আপনি ফুলটাকে দেখতেছেন লাল কালার,
এখন সূর্য থেকে যখন আলো আসে তখন আপনারা জানেন যে 7টা রঙের কম্বিনেশনে আলোটা আসে। এর মধ্যে আমাদের গোলাপ, লাল গোলাপ ফুলটা বাকি সাত বাকি 6টা রং, বাকি 6টা রং এর আলো সে শোষণ করে ফেলে, আর লাল রংটাকে সে প্রতিফলিত করে। লাল রংটাকে সে প্রতিফলিত করে। এই জন্যই আপনারা ফুলটাকে লাল দেখেন। বুঝতে পারছেন? তাহলে যদি আপনাদের থেকে জিজ্ঞাসা করি, স্যার গাছের পাতা আমরা সবুজ দেখি কেন, কারণ কি বলবেন বলেন তো? গাছের পাতা যে আমরা সবুজ দেখতেছি, কেন দেখতেছি যদি ফিজিক্সের দৃষ্টিভঙ্গি থেকে আমরা চিন্তা করি? কারণ গাছের পাতা আমাদের সবুজ রং বাদ দিয়ে বাকি সবগুলো রং শোষণ করে ফেলতেছে। সে কেবল এবং কেবলমাত্র সবুজ রং এর আলোটাকে প্রতিফলিত করতেছে, যেটা আমাদের চোখে এসে লাগলে আমরা বুঝতে পারতেছি আমাদের পাতাটা সবুজ বা আমাদের লাল গোলাপ, মানে গোলাপটা আমাদের লাল। সবাই কি বুঝতে পারছেন এটুকু? ওকে, এখন আমরা আসি একটু প্রতিফলন সম্পর্কে আলোচনা করি। আলোর প্রতিফলন সম্পর্কে একটু আগে জেনে নিই। আলোর প্রতিফলন বা সাধারণ প্রতিফলন যেটাকে বলতেছি, সামনে একটা আরেকটা ফিল্ম। ওকে, আমরা এখন দেখবো আলোর প্রতিফলন। ধরেন স্যার, আমরা এখানে একটা তল নিলাম, ঠিক আছে? এখানে একটা তল নিলাম, ঠিক আপনি ধরতে পারেন একটা মিরর বলতে পারেন। একটা মিরর বা আয়না নিলাম আমি এখানে। এই আয়নার উপরে আপনি একটা টর্চ দিয়ে, ধরেন এখানে একটা টর্চ নিলেন আপনি। একটা টর্চ নিয়ে আপনি কিছু আলোক রশ্মি এই মিররের উপরে মারতেছেন। ওকে, এই হচ্ছে আপনার টর্চ লাইট থেকে মারা আলোক রশ্মির আপতন। অর্থাৎ যেহেতু এটা টর্চ লাইট থেকে বেরোইছে, এই জন্য এগুলোকে আমরা বলতেছি আপতিত রশ্মি, আপতিত আলোক রশ্মি বা ইনসিডেন্ট রে। এখন দেখেন, আমাদের তলটা যেহেতু মসৃণ, সেক্ষেত্রে প্রতিফলনের সূত্র অনুসারে আমাদের আপতিত আলোক রশ্মিটা, আমাদের আলোক রশ্মিটা যেভাবে আপতিত হয়েছে, ঠিক সেইভাবেই একটা অ্যাঙ্গেল নিয়ে সেভাবে একটা অ্যাঙ্গেল নিয়ে প্রতিফলিত হয়ে যাবে। জিনিসটা কি হলো স্যার, একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। আমরা যখন বলি যে কোন একটা তলে আলোক রশ্মির পতনের পরে সেটা ওই তল থেকে বাধা পেয়ে, এই তল থেকে সে বাধা পেয়ে, অর্থাৎ সে নিচে যাওয়ার কোনো পথ না পেয়ে সেখানে ধাক্কা খেয়ে উপরের দিকে চলে গেছে, এটাকেই বলতেছি। অর্থাৎ সে যখন আমাদের তলের ভিতর দিয়ে যেতে না পেরে তল থেকে ধাক্কা খেয়ে অন্যদিকে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি প্রতিফলিত রাশি বা প্রতিফলন। সবাই কি বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। এখন আমরা যখন আলো সম্পর্কে পড়তেছিলাম, আমরা জানি যে আলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা আলোর কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানি ডিফল্ট ভাবে, যে আলোর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আলো হচ্ছে সরল রেখায়, আলো হচ্ছে সরল পথে চলে। আলো হচ্ছে, আচ্ছা এটা এখন নিচে লিখি। আলোর কিছু বৈশিষ্ট্য আছে স্যার। এখন আপনি এখানে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আমাদের রে গুলো এইভাবে স্ট্রেট লাইন হলো কেন? এটা হচ্ছে স্যার আলোর বৈশিষ্ট্য থেকে। আলোর উপরে বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা করে কিছু আলোর বৈশিষ্ট্য পাইছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, আলো হচ্ছে স্যার আমাদের সরল রৈখিক পথে চলে। আলো সরল রৈখিক পথে চলে, বা এটাকে হচ্ছে আলোর রেক্টিলিনিয়ার মোশনও বলা হয়। রেক্টিলিনিয়ার মোশনও বলা হয়। আর আর হচ্ছে আমাদের আলো যখন কোনো তলে পড়ে, তলে পড়ে
তখন হচ্ছে তার শোষণ, প্রতিফলন এবং প্রতিসরণ ঘটে। প্রতিসরণ ঘটে। আরেকটা প্রপার্টি আছে হচ্ছে, সেটা হচ্ছে আলো যদি ধরেন, ধরেন স্যার আপনি এটা ধরেন আমাদের একটা লাইট সোর্স, এটা কালারটা চেঞ্জ করে দিই, ধরেন এটা হচ্ছে আমাদের লাইট সোর্স একটা। এখান থেকে স্যার লাইট বের হয়ে সামনে একটা অবজেক্ট রাখলাম, ধরেন এখানে একটা অবজেক্ট রাখলাম। ধরেন স্যার এটা আমাদের একটা লাইট সোর্স, আমাদের কমলা হলুদ কালারের যেটা আছে সেটা একটা লাইট সোর্স, সেটা থেকে আলোক রশ্মি বের হচ্ছে। এখন আপনি দেখেন এই আলোক রশ্মি বের হওয়ার পরে এখানে যে বস্তুটা আছে এটার কারণে আমাদের এই আলোক রশ্মি গুলো বাধা পাচ্ছে না? এ বাধা পেলে সামনে কি ক্রিয়েট হবে স্যার? এই বস্তুটা একটা শ্যাডো ক্রিয়েট হবে না এই পাশে? ধরুন বস্তুটা ছোট দিলাম, ছোট ছোট করে দিলাম, এক্ষেত্রে স্যার আমাদের একটা শ্যাডো ক্রিয়েট হবে না এই বস্তুটা? অর্থাৎ আলো যখন যাত্রা পথে বাধা পায়, মানে আলো যখন সরল পথে চলতে বাধা পায়, চলতে এখানে দেখেন মানে আলো যখন সরল পথে চলতেছে তখন সে এখানে বাধা পাচ্ছে না, তো এক্ষেত্রে আমাদের শ্যাডো শ্যাডো ক্রিয়েট। আচ্ছা এইগুলো আমাদের আলোর বৈশিষ্ট্য। এখন আমরা আবার চলে আসি আলোর প্রতিফলন। কি হচ্ছিল স্যার, আপনি টর্চ লাইট থেকে আলো মারতেছিলেন, এই আলোটা আমাদের এই তলে এসে বাধা পেয়ে, অর্থাৎ সে ভিতরে ঢুকতে না পেরে সে বাধা পেয়ে একটা কোণ করে প্রতিফলন হয়ে গেছে। এখন দেখেন আমাদের সবসময় তলগুলো যে এরকম মসৃণ হবে এমন তো না, আমাদের তলটা হইতে পারে না অ্যাব্রো থ্যাব্রো। সেই ক্ষেত্রে কি হয়, ধরেন সেই ক্ষেত্রে আমি একটা আপতিত রশ্মি ফেললাম এদিক দিয়ে, সেটা কোন দিক দিয়ে যাবে সেটা নির্ভর করে আমাদের, আমি যদি একটু জুম ইন করি, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এখানে, এখানে সে কোন জায়গায় ধাক্কাটা খাচ্ছে এবং সে সেদিকেই সে রিটার্ন করে চলে যায়। ঠিক আছে? এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আলো তো স্যার সরলরৈখিক পথে চলে, এখন আপনার মাথায় আসতে হবে যে স্যার সরলরৈখিক পথে চলে বলতে কিরকম, এখানে তো বেগে যাচ্ছে। দেখেন সে কিন্তু রৈখিক পথেই চলতেছে, রৈখিক পথেই চলতেছে, সে কোনো বক্ররেখা ফর্ম করতেছে না, সে সরল রৈখিক পথে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদেরকে বুঝাই চাইছে আলোর প্রতিফলন। ঠিক আছে? তাহলে আমাদের আলোর প্রতিফলন রিলেটেড দুইটা সূত্র আছে, আমরা আলোর প্রতিফলনের সূত্রগুলো একটু বলি। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোর প্রতিফলন যখন ঘটে তখন দুইটা জিনিস মাস ঘটে, মানে থাকে আর কি বেসিক্যালি। এক হচ্ছে এক হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে, এগুলো হচ্ছে প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের সূত্র। এগুলো আপনারা ইন্টারে গিয়েও, ইন্টার পর্যন্ত পাবেন আর কি। আলোর প্রতিফলনের সূত্র কি, প্রথম সূত্রটা হচ্ছে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে। আর দুই নাম্বার যে প্রতিফলনের সূত্র সেটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, সরি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর আমাদের বিভেদ তলের উপরে, বিভেদ তলের উপরে অঙ্কিত লম্ব একই তলে থাকবে। তো দুইটা সূত্র কি বোঝাচ্ছে সবাই একটু ভালো মতো বোঝার চেষ্টা করুন, খেয়াল করুন।
প্রথমত আমাদের যখন এই পথ ধরে আলোক রশ্মিটা যাচ্ছিল, তখন সে এই বিভেদ তলে ধাক্কা খাইছে, রাইট? এই বিভেদ তলে সে ধাক্কা খাইছে, এবং ধাক্কা খেয়ে সে এই প্রতিফলিত রাশিটা দেখাইছে। এখন প্রতিফলনের সূত্র বলতেছে যে এই যদি হয় তাদের অভিলম্ব, তলের উপরে অভিলম্ব বলতে তলের সাথে লম্ব করে একটা লাইন আঁকলাম, ধরেন সেটাকে আমি ধরেন এটা হচ্ছে আমাদের অভিলম্ব। ওকে, এটা হচ্ছে ধরেন আমাদের অভিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। এখন বলতে যাচ্ছে এই যে আপতন কোণের সাথে যে অবিলম্বের যে কোণ, আপতন আপতিত রশ্মির সাথে আমাদের অবিলম্বের যে মধ্যবর্তী কোণটা, এটাকে আমরা বলতেছি আপতন কোণ। আর অবিলম্বের সাথে আমাদের প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটাকে আমরা বলতেছি প্রতিফলন কোণ। এবং প্রতিফলনের সূত্র অনুসারে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ দুইটা সমান হবে। আমি একটু যদি ক্লিয়ার করে আপনাদের দেখাই। আচ্ছা, অ্যানোটেট করতেছেন, ডিসেবল করে দিই। ওকে, খেয়াল করেন, ধরেন এটা হচ্ছে আমাদের বিভেদ তল। এই বিভেদ তলে একটা রশ্মি এসে আপতিত হলো, এবং ধরুন সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে চলে গেল। ওকে, এখন বলতে চাচ্ছে এদের মধ্যে তলের অভিলম্ব বরাবর, মানে এটা হচ্ছে আমাদের তলের সাথে লম্ব করে আঁকলাম আমরা, এই অভিলম্বটা আমরা তলের সাথে লম্ব করে আঁকলাম। এখন বলতে যাচ্ছে এটা যদি হয় আমাদের আপতিত রশ্মি, এটা যদি হয় আমাদের প্রতিফলিত রশ্মি, তাহলে আপতিত রশ্মি আর অভিলম্বের সাথে মধ্যবর্তী কোণটা যদি আমরা আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলি, আর অভিলম্ব আর প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটাকে যদি আমরা রিফ্লেকশন বা প্রতিফলন কোণ বলি, বলা হচ্ছে প্রথম সূত্র হচ্ছে আই সমান আর। এটা হচ্ছে আমাদের প্রতিফলনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র বলতে চাচ্ছে যে এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি, আর এই হচ্ছে আমাদের অভিলম্ব। এই তিনটা হচ্ছে একই তলে থাকবে। একই তলে থাকবে বলতে কিরকম স্যার? একই তলে থাকবে বলতে আমাদের ধরেন আমার স্ক্রিনটা আমাদের স্ক্রিনটা যেই তলে বা সারফেসে আছে, আমাদের লাইটটা ধরেন সেই পথ দিয়ে যাচ্ছে। আমি ধরেন একটা এক্সাম্পল দিই। আহ, ধরেন এটা হচ্ছে আমাদের ক্যানভাস, ঠিক আছে? এখানে এসে আমাদের লাইটটা এদিক দিয়ে আসলো, এখানে কিছু একটা ধাক্কা খাইলো, তারপরে এই পথ দিয়ে এসে চলে গেল। এই যে তলটা, আলোটা হচ্ছে আমাদের, মনে করেন এইভাবে হবে না যে এটা এটা যদি একটা পেপার শিট হয়, যদি একটা পেপার শিট হয় এবং আলোটা যদি পেপার শিটের উপর দিয়ে যায় এভাবে, এবং এইভাবে যদি তার প্রতিফলন হয়, এমন হবে না যে আমাদের আলোটা পেপারটাকে ছিদ্র করে উপর দিয়ে বের হয়ে যাবে বা ছিদ্র করে নিচে দিয়ে চলে যাবে। অর্থাৎ সে পেপারের সারফেসের উপরেই থাকবে। বুঝতে পারছেন? এটাই বোঝাই যে আমাদের আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই তলে থাকবে। বুঝতে পারছেন? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে প্রতিফলনের বিষয়গুলো? ভাইয়া, হ্যাঁ, বলেন। আপনি ওই যে প্রতিফলনের সূত্রের মধ্যে লিখলেন যে আপতন কোণ ও প্রতিসরণ কোণ সমান হয়, টা একটু বুঝাই দিবেন আবার? আপতন কোণ আর প্রতিফলন কোণ, দেখেন দুইটা হুম। টপিক বললাম। আলো আলোর যখন কোনো বস্তুর উপরে পড়ে তখন তিনটা ঘটনা ঘটে: প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ। আমরা প্রথমে পড়তেছি প্রতিফলন, এরপরে পড়বো প্রতিসরণ, এরপরে আর কি আমরা তার কিছু দেখানোর নাই এখানে প্রতিসরণ। যাই হোক, যেটা বলতেছিলাম, আলোর প্রতিফলনের ক্ষেত্রে, আচ্ছা, আলোর প্রতিফলনের ক্ষেত্রে যখন কোনো তলে আমাদের একটা আলোক রশ্মি এসে পতিত হয়, তখন আপতিত রশ্মি আর ওই তলের উপর অঙ্কিত অভিলম্ব, মানে ওই তলের উপরে আপনি একটা ইমাজিনারি একটা লম্ব ইমাজিন করবেন, যে একটা ইমাজিনারি তলের উপরে
তলের বিভেদ তলের উপর, বিভেদ তলের উপর ইমাজিনারি একটা লম্ব। আচ্ছা, এই যে আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী একটা কোণ ক্রিয়েট হয়েছে না, এটাকে যদি আপনি আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলেন, আর এই অভিলম্বের সাথেই যে আমাদের প্রতিফলিত রশ্মিটা, এদের মধ্যবর্তী কোণটাকে যদি রিফ্লেকশন বা প্রতিফলন কোণ বলেন, এই দুইটা কোণ হচ্ছে সমান হবে। এটা হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আমরা পাইছি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রতিফলনের সূত্র। ক্লিয়ার হয়েছে স্যার? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার, এগুলো তো আমরা দেখতেছিলাম মানে মসৃণ তলের ক্ষেত্রে। দেখেন, এখানে কি স্যার কোনো রাফনেস আছে? আমাদের তলটার মধ্যে কি কোনো রাফনেস আছে, মানে খাঁজ কাটা বা অমসৃণতা আছে? এগুলো তো আমাদের মসৃণ তল না। কিন্তু কেমন হবে যদি স্যার আমরা একটা অমসৃণ তলে, অমসৃণ তলে আলো ফেলি? সেক্ষেত্রে কি হবে স্যার? ধরেন আপনি একটা আলো কণা ফেলছেন, আর একটা আলোক রশ্মি ফেলছেন এই বরাবর, তাতে সে যাবে কোন দিকে? ধরেন সে প্রতিফলিত হয়ে গেল এই বরাবর। আবার আপনি কালো রশ্মিটার প্যারালাল করে আরেকটা আলোক রশ্মি ফেললেন ধরেন এখানে, সেক্ষেত্রে স্যার প্রতিফলনটা কেমন হবে? এইটা হচ্ছে আমাদের তল, এটা হচ্ছে আমাদের তল, খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের তল, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। তাহলে প্রতিফলিত রশ্মিটা কোন দিকে হবে? অ্যাঙ্গেল ক্রিয়েট করা হবে না স্যার? এরকম অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাবে না স্যার? অর্থাৎ আমাদের অমসৃণ তলে, অমসৃণ তলে, এগুলো হচ্ছে আমাদের অমসৃণ তলের উদাহরণ বা খাঁজ কাটা যে তলটা দেখাইলাম। অমসৃণ তলে আলোর, অমসৃণ তলে আলোর অনিয়মিত প্রতিফলন ঘটে। অর্থাৎ কি দেখেন, আপনি, আমরা যখন প্রথম এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, তখন দেখেন কি সুন্দর আলোক রশ্মিগুলো প্যারালালি আসতেছিল এবং প্যারালালি চলে যাচ্ছিল, রাইট? কিন্তু এক্ষেত্রে খেয়াল করেন, আলোক রশ্মিগুলা অমসৃণ তলে প্যারালালি আসলেও প্যারালালি কিন্তু যাচ্ছে না, এক একজন এক এক দিকে চলে যাচ্ছে এই অমসৃণ তলের কারণে। এটাকে আমরা বলতেছি আলোর অনিয়মিত প্রতিফলন। সবার কি এটুকু ক্লিয়ার হয়েছে আলোর প্রতিফলন সম্পর্কে আমরা যা যা বললাম? জি একটু স্যার। জানাবেন। জি। এরপর আসবো আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে। আলোর প্রতিসরণ, আচ্ছা, আলোর প্রতিসরণ বলতে আপনারা সংজ্ঞাটা কি বলছেন একটু বলেন তো? বই আপনাদের সংজ্ঞাটা কি দিছে বলেন তো? আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলোর প্রতিসরণ ঘটে। আচ্ছা, দেখেন, আলো যখন, দেখেন আপনি যে সংজ্ঞাটা বলছেন সেটা হচ্ছে এরকম, যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আলোর প্রতিসরণ ঘটে। আপনার সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে আলোক রশ্মিকে আপনি, আপনি একটা আলোক, আপনি একটা টর্চ নিয়েছেন, টর্চ নিয়ে পানির উপরে খাড়া ভাবে লাইটটা মারতেছেন এবং আপনি এক্সপেক্ট করতেছেন যে আলোর প্রতিসরণ হবে। আসলে সেটা হবে না। আলোর প্রতিসরণ সংজ্ঞাটা আমি একটু বলি আপনাদের, যেটা বলছেন সেটাই, জাস্ট একটা শব্দ মিস করছেন, যেটা হচ্ছে তির্যক। আমরা যখন আলোক রশ্মিকে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে পাঠাই, তখন তার তির্যক ভাবে যখন পাঠাবেন, তখন এর গতিপথের পরিবর্তন হবে। আপনি যদি সোজাসুজি পাঠান, আপনি যদি খাড়া ভাবে পাঠান, সেক্ষেত্রে আলোর কোনো প্রতিসরণ হবে না বা গতিপথের ভিন্নতা হবে না। আপনি যখন আলোক রশ্মিটাকে তির্যক ভাবে বা বাঁকা পথে পাঠাবেন, তির্যক ভাবে বা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যখন আপনি পাঠাবেন আলোক রশ্মিটাকে এক তল, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে, তখন হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ ঘটনাটা দেখা যায়। বুঝতে পারছেন যে আমাদের আলোর প্রতিসরণ সংজ্ঞাটা কি? আলো, জি। আলো, দেখেন আপনি যদি তির্যক শব্দটা মিস করেন, আপনাদের দেখবেন খাতায় ডিরেক্ট ফুল নাম্বারটা কেটে ফেলবেন, কেটে ফেলবেন আর কি, ঠিক আছে? আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে প্রবেশ করার সময় বা তির্যক ভাবে আপতিত হলে
আপতিত হলে এর গতিপথের পরিবর্তন কে আমরা বলতেছি আলোর প্রতিসরণ। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এই পরিবর্তনটা কেন হচ্ছে, রাইট? আচ্ছা, খেয়াল করেন এই পরিবর্তনটা কেন হচ্ছে বুঝেন। দেখেন আপনারা স্যার আলোর বেগ কত জানেন? আলোর বেগ তিন 3 লক্ষ ইন্টু 10 পার সেকেন্ড। 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড, রাইট? এটা আপনারা জানেন আলোর বেগ। কিন্তু আলো যখন আমাদের বায়ু মাধ্যমে যায় তখন তার এই বেগটা থাকে। কিন্তু যখন ধরেন আমি একটা মিডিয়াম নিলাম, ধরেন আমাদের এই মিডিয়ামটা, এটা হচ্ছে আমাদের বিভব তল, মানে এটা হচ্ছে আমাদের বিভব তল। বিভব তলের উপরে ধরেন আমাদের বায়ু মাধ্যম আছে, আর এই বিভব তলের নিচে আমাদের ধরেন পানি মাধ্যম আছে। এখন আমাদের আলোক রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমের দিকে যাবে তখন তার বেগটা হ্রাস পাবে। আলো যখন বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে যাবে তখন তার বেগটা হ্রাস পাবে। কারণ হচ্ছে কারণ হচ্ছে পানির ঘনত্ব পানির ঘনত্ব আমাদের বায়ুর থেকে বেশি। পানির ঘনত্ব বায়ু থেকে বেশি। পানির ঘনত্ব বায়ুর থেকে বেশি। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? আমাদের আলোর প্রতিসরণের মেইন রিজন হচ্ছে ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর বেগের ডিফারেন্সের কারণেই আসলে আলোর প্রতিসরণটা হয়। আর বেগটা কেন ডিফারেন্স হয়? বেগ ডিফারেন্স হয় কারণ এক একটা মাধ্যমের ঘনত্ব বা ডেনসিটি হচ্ছে ডিফারেন্ট। ডেনসিটি জিনিসটা হচ্ছে আমাদের একটা মিডিয়াম কতটুকু ঘন ঘনত্ব বলতে যেটা বোঝায় যে একটা মাধ্যম কতটুকু ঘন। যেমন আপনারা বলেন তো স্যার, মধু পানির থেকে ঘন না? তো সেক্ষেত্রে যদি আপনি দুইটা মাধ্যম নেন, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে মধু, এবং আপনি পানি মাধ্যম থেকে মধু মাধ্যমে পানি মানে আলোক রশ্মি প্রতিসরণ ঘটাতে চান, সেক্ষেত্রে দেখবেন আপনি প্রতিসরণ ঘটনাটা পাবেন, কারণ পানির থেকে মধুর ঘনত্ব বেশি, রাইট? জি স্যার। আচ্ছা, জি তাহলে ভাইয়া। আমাদের আলোর প্রতিসরণ কেন ঘটতেছে স্যার? একটু বলেন তো সবাই, আলোর প্রতিসরণ কেন ঘটতেছে? বিভিন্ন মাধ্যমে উম, আহ, বিভিন্ন পদার্থের ঘনত্ব বেশি থাকার কারণে আলোর প্রতিসরণ ঘনত্ব ঘটতেছে। ডিফারেন্স হওয়ার কারণে, এক এক মাধ্যমের ঘনত্ব এক একটা হওয়ার কারণে এক এক মাধ্যমে আলো যখন ট্রাভেল করে তখন তার গতিবেগটা হ্রাস পায়। এই কারণেই হচ্ছে আমাদের প্রতিসরণটা ঘটে। এখন চিন্তা করুন, ঘটনাটা একটু ভিজুয়ালাইজ করেন, যে আমি একটু যদি আপনাদেরকে এটা একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। ধরেন আহ এইটুকু জায়গাটা হচ্ছে একটা এরিয়া, ঠিক আছে? এইটুকু জায়গাটা হচ্ছে একটা এরিয়া। আহ ধরেন আপনি হচ্ছে আহ এই এলাকার ভিতরে ঢোকার চেষ্টা করতেছেন, ঠিক আছে? এই এলাকার ঢোকার ক্ষেত্রে আহ এখানে একটা গেট আছে, ধরেন এই গেটের আগের জায়গাটুকু হচ্ছে কম ক্রাউডেড, কম ক্রাউডেড, আর গেটের পরের জায়গাটা হচ্ছে খুব বেশি ক্রাউডেড। ওকে, মানে মানুষে খুব ক্রাউড হয়ে রয়েছে আর কি, ঠিক আছে? তাহলে এখন আপনি বলেন স্যার, আপনি কম ক্রাউডের জায়গা দিয়ে দ্রুত যেতে পারবেন নাকি বেশি ক্রাউডের জায়গা দিয়ে দ্রুত যেতে পারবেন? আপনি যদি এখান থেকে যাত্রা শুরু করে এই প্রান্তে আসার চিন্তা করেন, তাহলে আপনি বলেন আপনি কম ক্রাউডের এখানে বেগ বেশি থাকবে নাকি বেশি ক্রাউডের এখানে বেগ বেশি থাকবে? স্যার, কম ক্রাউডেড। কম ক্রাউডেড। কম ক্রাউডে বেগ বেশি থাকবে, কারণ এখানে আপনি ক্রাউড পাচ্ছেন কম, ধাক্কা খাচ্ছেন কম, বাধা পাচ্ছেন কম। কিন্তু আপনি যখন বেশি ক্রাউডেড একটা এলাকা দিয়ে যখন জায়গাটা পার করতে যাচ্ছেন তখন আপনি বাকি মানুষের থেকে ধাক্কা খাচ্ছেন বা বাধা পাচ্ছেন, রাইট? বেশি ক্রাউডেড মানে বাধা বেশি, বাধা বেশি মানে বেগ কম। আর এখানে কম ক্রাউডেড মানে কি? বাধা কম, বেগ বেশি। তো আমরা প্রতিসরণের মেইন কারণ পড়ছিলাম কি? বেগের ডিফারেন্স, বেগ হ্রাস। আচ্ছা, মানে হচ্ছে বেগের ডিফারেন্স। আর বেগের ডিফারেন্সটা কেন হয়েছে স্যার? কারণ ঘনত্ব জিনিসটা আমরা এখানে বুঝলাম, যে কম ক্রাউডেড আর বেশি ক্রাউডেড। দেখেন সবাই বুঝতে পারছেন? এখন কম ক্রাউডেড থেকে যখন আপনি বেশি ক্রাউডেড এলাকায় আসবেন তখন আপনাকে একটু জড়সড় হয়ে হাঁটতে হয় না? এই জন্য হচ্ছে আমাদের সিমিলারলি যখন আমরা
হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকি, তখন মানে প্রতিসরিত রশ্মিটা অভিলম্বে কিছুটা দিকে চলে আসে। আমাদের যখন আমরা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ঘটনা দেখি, তখন ঘন মাধ্যমে অর্থাৎ বেশি ক্রাউডেড এলাকায় আমাদের আলোক রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসে। দেখেন, সবাইকে এটুকু বুঝতে পারছেন? জি একটু স্যার। একটু জি স্যার। একটু মানে ভিজুয়ালাইজ করতে পারতেছেন, জিনিসের সাথে একটু সিমিলারাইজ করতে পারতেছেন? সিমিলারলি সিমিলারলি আমরা যদি বলি যে একটা আলোক রশ্মি, ধরেন এটা হচ্ছে আমাদের অভিলম্ব, আমরা বলতেছি যে একটা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে। ধরেন এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম। তো আপনারা কি জানেন, হালকা মাধ্যমে বস্তুটার বেগ বেশি হবে, সে ফ্রিলি মুভ করতে পারবে, তো সে হচ্ছে অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে। সবাই কি এই দুইটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, না বুঝলে আরেকবার বুঝিয়ে দিচ্ছে, সমস্যা নেই। স্যার সবাই একটু রেসপন্স করবেন, জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটা কনক্লুশন আসতে পারলাম। হ্যাঁ বলেন, সবাই বুঝছেন? স্যার কে একটা না কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওই যে আপনি হচ্ছে গিয়ে আগে যতবার উদাহরণ দিছিলেন তখন হচ্ছে গিয়ে মানে ওই যে যেটা হচ্ছে গিয়ে মানে প্রতিসরিত ওটা উপরের দিকে যায়, কিন্তু এখানে কেন নিচে? একটু বুঝবেন? কোথায় কোথায় স্যার নিচের দিকে দিচ্ছি বুঝিনি, উপরের দিকে কোথায় দিচ্ছি? আগের প্রত্যেকটা উদাহরণে। প্রতিফলনের উদাহরণগুলোতে? ও আচ্ছা, সরি স্যার, প্রতিফলন। আচ্ছা, প্রতিফলনের ক্ষেত্রে আমাদের দেখেন, বুঝেন, প্রতিফলনের ক্ষেত্রে আমাদের এই আলোক রশ্মিগুলা এই তলটাকে ভেদই করতে পারে না। প্রতিসরণ হয় তখন যখন আমাদের এই আলোক রশ্মিটা এই মাধ্যমটাকে ভেদ করে কিছু নিচে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে স্যার এখান থেকে আমরা একটা কনক্লুশন আসলাম যে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে তার কি হবে স্যার? সে অভিলম্বের দিকে আসবে নাকি অভিলম্ব থেকে দূরে যাবে, বলেন সবাই। অভিলম্ব থেকে দূরে চলে যাবে। অভিলম্ব থেকে দূরে অভিলম্ব সরে যাবে। অভিলম্ব থেকে দূরে দূরে চলে সরে যাবে। Okay, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আমরা বুঝতে পারতেছি কি হবে, অবিলম্বের দিকে সরে আসে। অভিলম্বের দিকে সরে যাবে। অবিলম্বের দিকে। এগুলো গেল স্যার একদম বেসিক কথা, এগুলো গেল একদম বেসিক কথা। এখন আমাদের বিভেদ তল, এটা এটা আমাদের বিভেদ তল, আর এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এটা হচ্ছে তলের উপরে অভিলম্ব, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, আর এটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। এখন খেয়াল করেন, আমাদের আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে একটা কোণ ক্রিয়েট করতেছে না? এটাকে আমরা আবারও নাম দিলাম আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর আমাদের অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মিটাও একটা কোণ ক্রিয়েট করছে, সেটাকে আমরা বললাম রিফ্রাকশন। প্রতিসরণের ইংলিশ হচ্ছে রিফ্রাকশন, তো আমরা এটাকে নাম দিলাম প্রতিসরণ কোণ, এটাকে আমরা দিলাম রিফ্রাকশন অ্যাঙ্গেল, রিফ্রাকশন অ্যাঙ্গেল। আমরা প্রতিফলনের যেরকম দুইটা সূত্র পড়ছিলাম, আমাদের আলোর প্রতিসরণের ক্ষেত্রেও সেম দুইটা সূত্র আছে। এক নাম্বার সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি। স্যার, এই সূত্রগুলো একটু ভালোভাবে মাথায় রাখবেন, কারণ এগুলো হচ্ছে বেসিক এবং এগুলো আপনারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পাবেন। তো একটু সবাই সূত্র লেখেন, আমি লিখতেছি এখন প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র, এক
নম্বর সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং বিভেদ তলের উপরে অঙ্কিত লম্ব, এই তিনটা হচ্ছে একই তলে থাকবে। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, লেখা তো। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি, যাদের মাইকটা অন আছে সবাই একটু মাইকটা অফ রাখবেন। কোনো কোয়েশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করে তারপর কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং বিভেদ তলের উপরে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। ওই সেম প্রতিফলনের মতোই, যে ধরেন আপনি এখানে একটা ঘন মাধ্যম নিছেন, এখানে একটা ঘন মাধ্যম নিছেন, এখানে একটা হালকা মাধ্যম নিছেন, আপনাদের এইখানে বিভেদ তলে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মিটা আপতিত হয়ে এই দিক দিয়ে চলে গেল, প্রতিসরিত হয়ে। এক্ষেত্রে এমন হবে না যে আমাদের আলোক রশ্মিটা মানে স্ক্রিন ফেরে ভিতরে ঢুকে গেছে বা স্ক্রিন ফেরে বাইরে বের হয়ে গেছে, এরকম হবে না আর কি। বুঝতে পারছেন বিষয়টা? এটাই বোঝাই চাইছে যে সেম তলে থাকবে। তলের কনসেপ্টটা এরকম আর কি, যে ধরেন আমাদের এই তলের ভিতরে সবকিছু থাকে। এটা একটা তল, ধরেন এটা হচ্ছে আপনাদের বইয়ের তল, ধরেন এটা হচ্ছে আপনাদের পেপার শিট বা খাতা। আপনারা পেপারের উপর দিয়ে মানে পেপারের বাম কর্নার থেকে একটা লাইট ফেলছেন, এটা ধরেন এখানে কোন একটা জিনিসে বাধা পেয়ে প্রতিসরিত হয়ে এদিক দিয়ে চলে আসছে। So, এই পেপারের উপরের অংশটাতেই তার সবকিছু থাকবে, অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং বিভব তলের উপর অঙ্কিত। আর দ্বিতীয় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক আর সাইন থিটা গুণফল, এই দুটো সমান হবে। এটা কি স্যার একটু বুঝাচ্ছি। এবং এটাকে হচ্ছে আমাদের প্রতিসরণের সূত্র বলা হয়, মানে প্রতিসরণাঙ্কের সূত্র, প্রতিসরণাঙ্কের সূত্র বলা হয়। আচ্ছা, খেয়াল করেন স্যার, আমাদের প্রতিসরণটা হচ্ছিল কেন? মাধ্যমের মেইন ধারণাটা কি ছিল স্যার? মাধ্যমের ঘনত্বের ডিফারেন্সের কারণে বেগ হ্রাস পাচ্ছিল, যার কারণে আমাদের প্রতিসরণ ঘটতেছিল। এখন এই যে মাধ্যমের যে ঘনত্বের ডিফারেন্স, এটার উপরে বেস করে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে দেখছে যে এক একটা মাধ্যম আসলে আমাদের আলোক রশ্মিগুলোকে কি পরিমাণ বাঁকাইতে পারে। অর্থাৎ আমি একটা কোণে একটা তলের উপরে যদি মানে একটা মাধ্যম থেকে যদি আরেক মাধ্যমে আলোক রশ্মি আপতিত করে প্রতিসরণ ঘটাইতে চাই, সেক্ষেত্রে মাধ্যমের ঘনত্বের উপরে বেস করে সে আলোটাকে কতটুকু বাঁকাইতে পারবে, এটার একটা মেজারমেন্ট হচ্ছে প্রতিসরণাঙ্ক, বা যেটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। প্রতিসরণাঙ্ক বলতে যেটা বোঝাচ্ছে, যেটা বোঝাচ্ছে যে একটি মাধ্যমের একটা মাধ্যমের আলোক রশ্মি বাঁকানোর ক্ষমতা, বা আলোক রশ্মিকে তির্যক ভাবে পাঠানোর ক্ষমতা, তির্যক ভাবে পাঠানোর ক্ষমতা। ওকে, তাহলে প্রতিসরণাঙ্ক কি? প্রতিসরণাঙ্ক হচ্ছে স্যার আমাদের একটা মাধ্যমের, যে কোনো মাধ্যমের একটা প্রপার্টি, যেটার মাধ্যমে আমরা বুঝি যে আমাদের আলোক রশ্মিটা মানে একটা আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মিকে সে কতটুকু বাঁকাতে পারে। আচ্ছা, তো আমাদের দ্বিতীয় সূত্রটা যেটা বলতেছিল যে ইটা 1, ইটা 1 গুণ সাইন থিটা 1 ইকুয়ালস টু ইটা 2 গুণ সাইন থিটা 2। ফর্মুলাটা কি বলতে চাচ্ছি একটু বুঝেন। ধরেন এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, ঘন মাধ্যম থেকে একটা আলোক রশ্মি আই আই কোণে আমাদের এই বিভব তলে পড়ছে, আর সে আর আর কোণে প্রতিসরিত হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের প্রতিসরিত রশ্মি। এটা একটু ক্লিয়ার করে নিতে কেমন? Okay?
এটা ছিল আমাদের আর, এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, এটা হচ্ছে আমাদের, সরি, হালকা মাধ্যম, এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। Okay. তো আমাদের দ্বিতীয় সূত্রটা যেটা বলতে চাচ্ছিল যে আমাদের এই হালকা মাধ্যমের একটা প্রতিসরণাঙ্ক আছে, ধরে নেন সেটা হচ্ছে ইটা 1, এটাকে আমি নাম দিচ্ছি ইটা 1। আর ঘন মাধ্যমে যখন আমাদের আলোর রশ্মিটা প্রতিসরিত হয়ে যাচ্ছে, ধরেন ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা 2, এটার নাম হচ্ছে ইটা 2। এখন বলতে চাচ্ছে যে ইটা 1 গুণ সাইন আই সমান ইটা 2 গুণ সাইন আই, অর্থাৎ সাইন এর আই, সাইন এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত, সাইন আই গুণ ওই মাধ্যমটার প্রতিসরণাঙ্ক সমান হবে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক গুণ কত কোণে সে প্রতিসরণ হয়েছে। এটা হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এটা স্যার অত ডিটেলস মাথায় না রাখলেও চলবে, জাস্ট এতটুকু জেনে রাখেন এটা হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যে ক্ষেত্রে হচ্ছে প্রথম মাধ্যম গুণ কত কোণে আপতিত হয়েছে সেটা সাইন অনুপাত, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক গুণ সাইন অনুপাত হচ্ছে প্রতিসরণ, মানে প্রতিসরণ কোণ সাইন, এটা হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক অনুপাত। Okay, তাহলে স্যার আমরা মোটামুটি প্রতিসরণের সূত্রগুলো কি বুঝতে পারছি? স্যার শেষে মানে দ্বিতীয়টা ভালোভাবে বুঝতে পারিনি। আচ্ছা, এই সূত্রটা স্যার অত মানে ভালোভাবে মাথায় না রাখলেও চলবে, জাস্ট এতটুকু জেনে রাখেন, ধরেন এটা হচ্ছে আমাদের প্রথম মাধ্যম থেকে আমাদের একটা আলোক রশ্মি এসে প্রতিসরিত হয়ে দ্বিতীয় মাধ্যম দিয়ে গেছে। এখন প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি হয় ইটা 1, থেকে আমি N1 বা ইটা 1 যেটাই বলেন, এটার সাথে যে আপতন কোণটা আছে, আপতন কোণের সাইন অনুপাত যদি আমরা নিই, অর্থাৎ সাইন, আপনারা ক্যালকুলেটর যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থেকে থাকে, এখানে দেখবেন সাইন একটা অপশন থাকে, সেখানে সাইন ধরেন এখানে আমাদের আপতন কোণ হচ্ছে 30 ডিগ্রি, sin 30 এটা বসাবে, এটা সমান হবে দ্বিতীয় মাধ্যম যেটা, সেটার প্রতিসরণাঙ্ক গুণ কত কোণে প্রতিসরিত হয়েছে সেটা সাইন অনুপাত। অর্থাৎ ধরেন 30 ডিগ্রি, সরি ধরেন 10 10 ডিগ্রি কোণে সে প্রতিসরণ হয়েছে, ধরেন 10 ডিগ্রি কোণে প্রতিসরণ হয়েছে, সাইন 10 ডিগ্রি গুণ এটা 2, এই দুটো হচ্ছে সমান হবে। দেখেন বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। Okay. এই গেল আমাদের আলোর প্রতিসরণের সূত্রগুলো। এরপর আমরা দেখব যে আলোর প্রতিসরণ দিয়ে আপনাদের কয়েকটা এক্সাম্পল দিছে, যেটা আমাকে দিচ্ছেন অনেকে, এটা একটু দেখাই দিই। দেখেন, এখানে ধরেন আমাদের একটা বায়ু মাধ্যম আছে, আহ, এখানেও বায়ু মাধ্যম আছে, এটা ধরেন আমাদের একটা কাজ। ওকে, ধরেন বায়ু মাধ্যম থেকে আমাদের একটা বস্তুকে আমরা অবজার্ভ করতেছি, আমাদের ধরেন এখানে চোখ আছে, আমরা এখান থেকে একটা বস্তুকে অবজার্ভ করার চেষ্টা করছি, যেটা হচ্ছে কাচের এই প্রান্ত আছে। এই প্রান্তে একটা বস্তু থাকা মানে কি, এর থেকে একটা আলোক রশ্মি এসে ধরেন এই বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে আমি ধরেন বায়ু থেকে আলোক রশ্মিটা এসে এই পয়েন্টে পতিত হয়েছে, এখানে একটা অবজেক্ট আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট থেকে। তো এতে হচ্ছে আলোক রশ্মি এসে এই পয়েন্টে ধরেন পড়ছে। আপত্তি হলে আমরা জানি যে যেহেতু মাধ্যম চেঞ্জ হচ্ছে, বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে আমাদের একটা আলোক রশ্মি প্রবেশ করতেছে, সেক্ষেত্রে আলোক রশ্মিটা বেঁকে যাবে। এখন বলেন তো স্যার কোন দিকে বেঁকে যাবে, অভিলম্বের দিকে না অভিলম্বের থেকে দূরে? বিলম্বের দিকে আসবে। অভিলম্বের দিকে, কারণ কি স্যার, আমাদের বায়ু এবং কাচের মধ্যে কাচের ঘনত্ব বেশি। ওকে, তাহলে ধরেন আমাদের প্রতিসরিত রশ্মিটা এই বরাবর চলে গেল। Okay, এখন খেয়াল করেন, এই বরাবর চলে যাওয়ার পরে আলোক রশ্মিটা যখন এই প্রান্তে এসে পৌঁছাইছে, তখন কাছ থেকে সে বের হইতে চাবে না আলোক রশ্মিটা। So, তখন আবার সেম একটা প্রতিসরণ ঘটবে, যখন সে কাছ থেকে বায়ু মাধ্যমে বের হইতে যাবে, তখন আরেকটা প্রতিসরণ ঘটবে। সেই প্রতিসরণের জন্য যদি আমরা অভিলম্বটা এঁকে দিই, মাধ্যম, ধরেন সেক্ষেত্রে যদি আমরা আরেকটা অভিলম্ব আঁকি, ধরেন এটা হচ্ছে আমাদের আরেকটা অভিলম্ব,
এই তলের জন্য। তাহলে আপনারা বলেন তো স্যার, কাচ মাধ্যম থেকে যখন আমাদের একটা আলোক রশ্মি বায়ু মাধ্যমে আসতেছে, এটা যদি হয় তার আপতন কোণ, তাহলে তার প্রতিসরণ কোণটা কত হবে স্যার? আরো বেশি হবে না? ঘন মাধ্যম থেকে যখন সে হালকা মাধ্যমে যাচ্ছে। জি জি ভাইয়া। Okay. তাহলে সে ধরেন এতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করে বের হয়। এটা হচ্ছে আপনাদের বই এক্সাম্পল দিয়ে দেখাইছে যে আমাদের আলোক রশ্মিটা যখন কাছ থেকে বের হয় তখন একটু প্যারালাল করে দূরে চলে আসে। খেয়াল করেন, আমাদের বস্তুটা ছিল কিন্তু এই পজিশনে, আপনি দেখার চেষ্টা করতেছেন এই পজিশন থেকে, মানে বস্তুটার অ্যাকচুয়াল পজিশন হচ্ছে এইখানে, বাট আপনি বস্তুটাকে দেখবেন হচ্ছে, আমি যদি একটু লাইনটা এক্সটেন্ড করে দিই, আপনি বস্তুটা দেখবেন হচ্ছে এই যে, ওকে। ওকে, কারণ এখানে বস্তুটার আলোর প্রতিসরণ হয়েছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? এবং এখানে একটা মজার জিনিস আছে যে ধরেন এক্ষেত্রে আমাদের প্রথম আপতিত রশ্মি ছিল এটা, রাইট? এটা হচ্ছে আমাদের আপতন কোণ। এই আপতনের পরে সেটা কাছে প্রতিসরিত হয়ে আর কোণ ক্রিয়েট করছে। এই সেম 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 আমাদের প্রতিসরণ কোণটা নিয়ে সে আবার কাছ থেকে বের হওয়ার সময় আপতিত হয়েছে, রাইট? কারণ এই ইয়েলো লাইন আর এই ইয়েলো লাইন দুইটা প্যারালাল, রাইট? তাহলে এই দুইটা কোণ একান্তর কোণ, রাইট? যে কোণে এখানে প্রতিসরিত হয়েছে সেম কোণে এখানে সে আপতিত হয়েছে। ঠিক আছে, তাহলে সে যে কোণে আপতিত হয়েছিল সেই কোণেই সে নির্গমন হবে। এটা হচ্ছে নির্গমন, এটা নির্গমন, নির্গমন ভাইয়া কোণ বা হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে আর এবং আই যে কাঁচের মধ্যে যেটা আছে প্রতিসরণ কোণ এবং আপতিত কোণ দুটোটা কি সমান হবে? না না না, দাঁড়ান আমি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে লিখি আপনাদের জন্য। ধরেন হচ্ছে, ওকে, ধরেন প্রথম আপতন কোণ I1 দিলাম, তাহলে এক্ষেত্রে ধরেন প্রতিসরণ কোণ R1 হয়েছে। এই R1 আর I2, R1 আর I2, এই দুটো কোণ সমান হবে। এরপরে এখানে ধরেন নির্গমন কোণ ধরেন আমরা R2 দিলাম, এই R2 আর I1 এই দুটো সমান হবে, কারণ আপনি যে কোণে আপতন করছেন সেই কোণে সে নির্গমিত হবে। সে যখন বায়ু মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যমে আসতেছে তখন সে সেম কোণ করেই বের হবে। এটা একটু বুঝেন, যখন সে বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যম হয়ে যাচ্ছিল তখন কিন্তু প্রতিসরণ হয়ে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছিল, রাইট? কিন্তু যখন সে বায়ু মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যমে ব্যাক করতেছে আলোক রশ্মিটা, তখন কিন্তু তার অ্যাঙ্গেল সেম আছে, অ্যাঙ্গেল সেম থাকে। অর্থাৎ সে যে কোণে এই তলে আপতিত হয়েছিল সেই কোণেই সে এই তল থেকে নির্গমিত হবে। বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। স্যার। কারণ জি দেখেন স্যার। এখানে আমাদের এই অভিলম্ব দুইটা সমান্তরাল, এই অভিলম্ব দুইটা যদি সমান্তরাল হয়, অবশ্যই অভিলম্ব যেহেতু আমাদের তলের উপরে, আমরা অভিলম্ব টানতেছি, অর্থাৎ এটা হচ্ছে তলের উপরে লম্ব, তো তলের উপর লম্ব হলে এই দুটো অবশ্যই সমান্তরাল, আর এই দুটো সমান্তরাল হলে আমাদের এই R1 আর I2 এই দুটো সমান হবে। আর যেহেতু আমাদের বায়ু মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যমে ব্যাক করতেছে, তো আমাদের এই আপতন কোণ আর নির্গমন কোণ এই দুটো সমান হবে। আশা করি সবাই বুঝতে পারছে। জি স্যার। এবং প্রতিসরণের উপরে বেস করে আপনাদের একটা দুটো এক্সাম্পল দেখাই যে পুকুরে মাছ ধরার সময়, ধরেন এটা হচ্ছে একটা পুকুর, পুকুরে মাছ ধরার সময় মনে করেন আমাদের একটা মাছ আছে যেটা হচ্ছে, ধরেন ধরেন আমাদের এই মাছটা আছে যেটা হচ্ছে এই পজিশনে আছে। এখন আপনি ধরেন উপর থেকে মাছটাকে অবজার্ভ করতে যাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ ঘটে। কারণ কি খেয়াল করুন, আমাদের ধরুন সূর্য থেকে আলোক রশ্মি, যেহেতু এটা আমাদের লাইট সোর্স লাইট সোর্স থেকে আলো গিয়ে আমাদের মাছটার উপরে পড়তেছে। এখন এই মাছ থেকে আমাদের আলোক রশ্মি যখন
মাঝ থেকে যখন আলোক রশ্মি আমাদের চোখের দিকে যাত্রা শুরু করবে, তখন দেখেন এই বিভেদ তলটাতে এসে, এই বিভেদ তলটাতে এসে সে একটা ধাক্কা খাবে, রাইট? এবং ধাক্কা খেয়ে যখন, যেহেতু সে, এটা হচ্ছে আমাদের পানি মাধ্যম, বা আপনার চোখ আছে হচ্ছে বায়ু মাধ্যমে, সে যখন পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করবে, তখন সে কি হবে স্যার? বেঁকে যাবে না? আর মাধ্যম চেঞ্জ হচ্ছে। জি। ওকে, ধরেন এই হচ্ছে আমাদের তলের উপরে অভিলম্ব, তাহলে অভিলম্ব থেকে সে একটু বেঁকে চলে যাবে, রাইট? কারণ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেহেতু যাচ্ছে, সে অভিলম্ব থেকে একটা বড় দূরত্ব ক্রিয়েট করে চলে যাবে, রাইট? জি ভাইয়া। কিন্তু আপনারা হচ্ছে মাছটাকে এই পজিশনে দেখবেন না, আপনারা মাছটাকে দেখবেন একটু উপরে। কেন একটু উপরে এবং একটু এদিকে? কেন খেয়াল করেন, আলোটা যখন আপনার চোখে আসতেছে, আলোটা যখন আপনার চোখে আসতেছে, তখন সে সরল পথ অনুসরণ করে আসতেছে। অর্থাৎ আপনি তখন বস্তুটাকে দেখবেন ঠিক এই জায়গায়, কারণ বস্তুটা থেকে আলোক রশ্মি আপনার চোখে ঠিক এই পথ ধরে আসবে। একটু ব্যাখ্যা করে বলছি যদিও। Okay? আপনার চোখে আলোক রশ্মি আসবে ঠিক এই পথ, তাহলে আপনি বস্তুটাকে দেখবেন কোথায়? একটু উপরে এবং বাম। এই হচ্ছে প্রতিসরণের কারণে আপনারা মানে যখন মাছ অবজার্ভ করেন, তখন বলা হয় যে একটু নিচে করে, আর একটু নিচে করে, যাতে বড়শি বা যেটা মারে মাছ ধরার জন্য সেটা অ্যাপ্লাই করতে বলে। বুঝতে পারছেন সবাই? এখন আমি এখানে জি একটা ভাইয়া। আলোক রশ্মি দিয়ে দেখাইছি, আপনারা এটা ইমাজিন করতে পারেন যে পুরা মাছটার শরীর থেকে, পুরা মাছটার শরীর থেকে আলোক রশ্মি যাচ্ছে, আলোক রশ্মি যাচ্ছে, পুরা মাছটার শরীর থেকে আলোক রশ্মি যাচ্ছে এবং প্রতিসরিত হয়ে আপনার চোখে যাচ্ছে। এখন সেম সিনারিওটা, আপনি যেহেতু আলো সরল পথে পরিগমন করতেছে আপনার চোখে, আপনি দেখবেন এই পথ। দেখেন সবাই বুঝতে পারছেন? এক্ষেত্রে মনে হয় যে আসলে আমাদের মাছটা এখানে আছে, কিন্তু সত্যিকারে মাছটা আসলে এই পজিশনে আছে। আপনি এই পজিশনে দেখেন আলোর প্রতিসরণের কারণে। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন কিনা একটু জানান। জি ভাইয়া বুঝছি। স্যার এমন বুঝতে হ্যাঁ পারছি বলেন। কিন্তু আগের স্লাইডটা একটু যাবে একটু। বুঝিনি। স্যার মানে এটা বুঝতে পারছি কিন্তু আগের হ্যাঁ, স্লাইড একটু প্রবলেম ছিল। কোনটাতে স্যার? এটাতে? জি স্যার। স্যার হ্যাঁ এখানে বলেন। আহ নির্গমন কোণ কোনটা, নিচেরটা নাকি ওই যে নির্গমন উপরে? কোণ হচ্ছে সে যেই কোণ করে বের হয়ে গেছে, কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে বের হয়ে গেছে, এই কোণ। আচ্ছা তাহলে নির্গমন কোণের সাথে কোন কোনটা সমান হবে? এই নির্গমন কোণ R2 সমান হচ্ছে I1। আর উপরে যে কোণটা আছে ওইটা কি আপতিত কোণ মানে আপতন কোণ? হ্যাঁ, আপতন কোণ, মানে কাচের উপরে কত কোণে আপতিত হয়েছে, বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে কত কোণে আপতিত হয়েছে, এটা হচ্ছে I1। ক্লিয়ার হয়েছে স্যার? ধন্যবাদ স্যার। তো এই যে, এই যে উম এক্সাম্পলটা দেখালাম আমরা মাছের, এই যে এক্সাম্পলটা দেখালাম আমরা মাছের, সেম এক্সাম্পল আপনাদেরকে দিতে পারে যে পুকুরের গভীরতা কেন আপনি কম দেখেন। মানে এরকম কোশ্চেন আসতে পারে যে আপনারা যখন পুকুরের গভীরতা চোখে দেখেন, আপনার লাগে যে পুকুরটা কম গভীর, কিন্তু আসলে পুকুরটা অনেক গভীর। কারণ কি? এটার কারণ কি? কারণ আপনি, আপনি পুকুরের লাস্ট লেয়ার দেখেন, আপনি পুকুরের লাস্ট লেয়ারটা দেখেন এখানে, কিন্তু সরি একটু কালার ডিফারেন্টলি, ধরেন আপনি পুকুরের লাস্ট লেয়ারটা দেখেন এখানে, কিন্তু আসলে পুকুরের লাস্ট লেয়ার হচ্ছে এখানে। বুঝতে পারছেন? সেম ভাবে এক্সপ্লেন করে দিবেন যে আলোর প্রতিসরণের কারণে, এভাবে আলোক রশ্মি দিয়ে দেখাই দিবেন, ফিগার ড্র করবেন এবং বলবেন যে আলোর প্রতিসরণের কারণে আমাদের পুকুরের গভীরতা এখানে মনে হইলেও আসল গভীরতা হচ্ছে এখানে। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা। এখন আমরা পড়বো একটা স্পেশাল কেস নিয়ে, যে সংকট কোণ আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংক্রান্ত। খেয়াল করেন আমরা পড়ছি কি, আমাদের যখন এই হচ্ছে বিভেদ তল, এই বিভেদ তলে যখন আমাদের কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে পড়ে, তখন আমরা কি জানি স্যার? একটু ব্যাখ্যা করে বলছি। যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আমাদের আলোক রশ্মি আসে, সেক্ষেত্রে আমরা কি জানি স্যার? সে অবিলম্ব অভিলম্ব থেকে থেকে দূরে, দূরে সরে যায়, অবিলম্ব রাইট? থেকে দূরে।
এই হচ্ছে আমাদের ঘটনা, যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে। অভিলম্ব থেকে দূরে, এবং এখানে এই কোণটা হচ্ছে আমাদের আপতন কোণ, রাইট? আর এই কোণটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, রাইট? ওকে, ধরেন এটাকে আমি দিলাম I1 নাম, এটাকে R1। এখন খেয়াল করেন, আমি যদি আমাদের এই আপতিত রশ্মিটাকে আরেকটু বাঁকা করে ফেলাই, অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি আরেকটু বাড়ায় দিই, ধরুন আমি আপতিত রশ্মিটা দিলাম এখন এই কোণ, এই পজিশনে, অর্থাৎ আমাদের আপতন কোণ হয়ে গেছে ধরেন এখন I2। তাইলে সেক্ষেত্রে কি হবে স্যার, আমাদের প্রতিসরিত রশ্মিটা কোথায় যাবে স্যার? আরেকটু বেঁকে যাবে না অভিলম্ব থেকে? জি। জি। ধরেন আমাদের অভিলম্ব থেকে দূরে এসে এই এতটুকু ক্রিয়েট করলো, ধরেন এটা হচ্ছে আমাদের নতুন প্রতিসরণ কোণ। আমি ধরেন আপতন কোণটাকে আরো বাড়াইলাম, এতে কি হবে স্যার? আপনি বিভেদ কিছু চলে বুঝছে যাবে। না। ধরেন আরেকটু আরেকটু বেড়ে যদি কাহিনী করি, ধরেন আরেকটু করে প্রতিসরিত হইলো, আরেকটু অভিলম্ব থেকে দূরে সরে গেল, এইটুকু ক্রিয়েট করলো। এরকম আপনি আপতন কোণ বাড়াইতে বাড়াইতে ধরেন এমন একটা অ্যাঙ্গেল পাইছেন যেটার জন্য আমাদের প্রতিসরিত রশ্মিটা বিভেদ তলের কাছাকাছি চলে আসবে। এখন এরপরে যদি আপনি আপতন কোণ আরেকটু করে বাড়ান, তাহলে আপনি বুঝতেছেন যেহেতু আমাদের আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে, এই কারণে আলোক রশ্মির অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে ক্রমাগত আপতন কোণ বাড়ানোর কারণে। আপনি বুঝতেছেন আপনি যদি আপতন কোণ আরেকটু করেও বাড়ান, তাহলে আমাদের আলোক রশ্মিটা বিভেদ তল ঘেঁষে চলে যাবে। অর্থাৎ আমাদের প্রতিসরণ কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। স্যার হ্যাঁ বলেন। স্যার আপনি কি স্ক্রিনে কিছু আঁকছেন? কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, বাকিদের কি স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। জি, যাচ্ছে। বাকিদের কি কারো প্রবলেম হচ্ছে? সোহা, আপনি যদি না দেখতে পান, আপনি আচ্ছা সোহা, আপনি পারেন, আপনি ক্লাসে আরেকবার রিজয়েন করেন, সমস্যা নেই। স্যার এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে। তো খেয়াল করেন আমরা এখানে কি করতেছিলাম, ঘন মাধ্যম থেকে, কেসটা কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখবেন, আমাদের কেসটা হচ্ছে স্পেসিফিক। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় কিন্তু আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে আসতেছিল। তো এই সিনারিটা স্পেসিফিক করে মাথায় রাখবেন যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আমাদের এই ঘটনাগুলো ঘটে, যে আপনি আপতন কোণ বাড়াইতে বাড়াইতে একটা কোণ এমন পাবেন যেটার জন্য আমাদের আপতিত রশ্মি থেকে আমরা প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এবং এই যে আমাদের, আমি একটু ড্র করে আরেকবার, ধরেন এই হচ্ছে আমাদের বিভেদ তল, এই হচ্ছে আমাদের অভিলম্ব, ধরেন আমাদের এই হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এবং এটার কারণে ধরে নেন আমাদের প্রতিফলিত রশ্মিটা বিভেদ তল বরাবর গেছে। অর্থাৎ আমাদের এক্ষেত্রে প্রতিসরণ কোণটা কত স্যার? 90 ডিগ্রি। আর আপতন কোণটা ধরে নেন আই। ওকে, আপতিত রশ্মি, এবং এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম। তো খেয়াল করেন আমাদের ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার সময় যে স্পেসিফিক আপতন কোণটার কারণে আমাদের প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হচ্ছে, সেই কোণটাকে আমরা বলতেছি সংকট কোণ বা ক্রান্তি কোণ, বা ইংলিশ হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সবাই কি সংকট কোণের কনসেপ্টটা বুঝতে পারছেন, কিভাবে আসছে জিনিসটা? এখন দেখেন আপনি সেম আবার ওই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি পাঠাইতেছিলেন, এবং এই আই কোণের জন্য যে সংকট কোণ বা ক্রান্তি কোণ, থিটা সি দ্বারা নোটেট করা হয়, এই সংকট কোণের জন্য আপনি
কি পাচ্ছেন, বিভেদ তল বরাবর আলোক রশ্মি প্রতিসরিত হয়ে চলে যাচ্ছে। আচ্ছা, প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাচ্ছে। এখন আপনি ডিসাইড করলেন যে প্রতিসরিত রশ্মি, আচ্ছা এখন খেয়াল করেন, ধরেন আপনি ডিসাইড করলেন যে আপনি এই সংকট কোণের থেকেও বেশি কোণে আরেকটা আলোক রশ্মি এই তলে ফেলানোর চিন্তা করতেছেন। সংকট কোণের থেকেও বড় কোণে একটা আলোক রশ্মি আপনি এই তলে ফেলানোর চেষ্টা করতেছেন। এখন কি হবে চিন্তা করেন তো স্যার, সে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার পথে অলরেডি সে দেখতে পাইছে কি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলো প্রতিসরণের ঘটনায় সে দেখতে পাইছে লাস্ট এই সংকট কোণের জন্য সে বিভেদ তল ঘেঁষে গেছে গা। এখন আপনি আপতন কোণ আরো বাড়াইছেন, এই ক্ষেত্রে কি হবে, সে আর এদিক দিয়ে আর যেতেই পারবে না, সে আলটিমেটলি ফ্লিপ ব্যাক করবে, প্রতিফলিত হয়ে যাবে। এবং এই ঘটনাটাকেই বলা হয় প্রতিফলন। অর্থাৎ যখন আপনি একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি পাঠাচ্ছেন এবং এই পাঠানোর কালে আপনি যদি সংকট কোণের থেকে বেশি কোণ ক্রিয়েট করে যদি একটা রশ্মি আপতিত করেন, সেক্ষেত্রে আমাদের রশ্মিটা আমরা দেখতেছিলাম কি, হালকা মাধ্যমে প্রথমে এই পথ দিয়ে যাচ্ছিল, এরপরে দূরত্ব বাড়ছে, অভিলম্ব থেকে আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে, এবং একটা সময় গিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তথা আমাদের সেম তলে জিনিসটা প্রতিফলিত হয়ে যায়। বুঝতে পারছেন? তো আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর সংকট কোণ বা ক্রান্তি কোণ, এই জিনিসগুলো কেবল এবং কেবলমাত্র স্পেসিফিক ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় ঘটে। এই জিনিসটা একটু ভালো মতো মাথায় রাখবেন। ঠিক আছে? তাহলে আমাদের ভাইয়া সংকট কোণ হ্যাঁ, বলেন। ভাইয়া সাধারণ প্রতিফলন এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, সাধারণ প্রতিফলনে কি হয় স্যার, আমরা সাধারণ প্রতিফলনের পেজে চলে যাই। সাধারণ প্রতিফলনের ক্ষেত্রে কি করছিলাম স্যার, আমাদের একটা বিভেদ তল বা মসৃণ তল, এই ক্ষেত্রে আমাদের আলোর কিছু পরিমাণ শোষণ হয়ে এদিকে চলে যাচ্ছিল আর কিছু পরিমাণ আলো প্রতিফলিত হচ্ছিল, রাইট? অর্থাৎ এখানে আমাদের একটা তল থাকতেছিল যেটা মসৃণ তল থাকতেছিল, এবং এই মসৃণ তল দিয়ে খুব একটা বেশি আলোর প্রতিসরণ হচ্ছিল না, খুব একটা বেশি আলোর প্রতিসরণ হচ্ছিল না, ধরেন 2% পরিমাণ আলোর প্রতিসরণ হচ্ছে। কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যখন বলতেছি, তখন হচ্ছে আপনি একটা তলে, এই তলে আমাদের ঘনমাধ্যমটার জন্য যে প্রতিসরণাঙ্ক, অর্থাৎ ঘনমাধ্যমটা যেটুকু আলোকে বেন্ড করতে পারে, সেই প্রপার্টিটুকু আপনি জেনে এমন একটা কোণে ফেলতেছেন যেটাতে সে আর বাঁকাইতে পারতেছে না, আমাদের হালকা মাধ্যমটা এই আলোকটাকে আর বাঁকাইতে পারতেছে না, সে বলতেছে যে আমি তোমাকে রিপালস করতেছি, তুমি প্রতিফলন হয়ে যাও। বুঝতে পারছেন? অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে আমাদের হালকা মাধ্যমটা আর পারতেছে না তাকে প্রতিসরণ করতে, সে বলছে প্রতিফলন, সে লিটারালি একটা রিপালস করবে আর কি, ধাক্কা দিবে এবং বলবে প্রতিফলিত হবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এবং এই এই প্রতিফলনটাতেও কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, এই প্রতিফলনেও কিন্তু আমাদের এই আপতন কোণটা আর এই প্রতিফলন কোণটা কিন্তু সমান থাকবে। এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান থাকবে, এই জন্য এটা হচ্ছে প্রতিফলন। আর যেহেতু আমাদের ঘন মাধ্যমে আলোটা আপতিত হয়ে ঘন মাধ্যমে আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এটাকে বলছি অভ্যন্তরীণ, এবং পুরোপুরি রূপে হচ্ছে বলে আমরা এটাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলি। পুরোপুরি হচ্ছে কেন বলতেছি, কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর নর্মাল প্রতিফলনের মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে, যেটা বলে আজকে ক্লাস শেষ করতেছি, খেয়াল করো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আমাদের যতগুলো আলোক রশ্মি আসতেছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আমাদের যতগুলো আলোক রশ্মি আসতেছে এই বিভেদ মানে আপতন বিন্দুতে এসে, সে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। এই জন্যই নামটা আসছে পূর্ণ, কারণ এখানে প্রত্যেক টোটাল যতগুলো আলোক রশ্মি আসছিল সবগুলো প্রতিফলন ঘটাই ফেলতেছে। কিন্তু সাধারণ প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, যখন ধরেন এই আপনি একটা বিভেদ তলে আলোক রশ্মি ফেলছেন, এতে কিছু পরিমাণ আলোক রশ্মি প্রতিফলিত হবে, কিছু পরিমাণ আলোক রশ্মি প্রতিসরিত হবে, এটা আমরা পড়ছিলাম না? কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে যখন আপনি একটা ঘন মাধ্যম এবং একটা হালকা মাধ্যম নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে একটা সংকট কোণ পর্যন্ত আপনি বিভেদ তল বরাবর প্রতিসরণ পান, এবং এর বেশি কোণে
আপনি রশ্মি আপতিত করলে আপনার রশ্মিগুলো পূর্ণরূপে, অর্থাৎ সবগুলো আলোক রশ্মি, সব আলোক রশ্মি সব আলোক রশ্মি কি প্রতিফলিত হবে। যিনি কোশ্চেন করছিলেন সাধারণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্যে পার্থক্য কি, তিনি কি উত্তর খুঁজে পাইছেন? জি ভাইয়া। Okay. তাহলে সব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে পূর্ণবার সব আলোক রশ্মি প্রতিফলিত হবে, আর সাধারণ প্রতিফলনে কিছু আলোক রশ্মি প্রতিসরিত হবে। ঠিক আছে। আর ইন্টারনাল কেন বলছি স্যার? কারণ হচ্ছে ঘন মাধ্যম থেকে প্রতিসরণের ঘটনা শুরু হয়ে আবার ঘন মাধ্যমে জিনিসটা প্রতিফলিত হয়ে গেছে, জন্য অভ্যন্তরীণ রিফ্লেকশন কেন হয়েছে তো বুঝছেন। আর এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমাদের আপতন কোণ যা প্রতিফলন পূর্ণ। আচ্ছা, তো আজকে আমরা যেসব টপিক গুলা দেখছি সেগুলোকে আমরা স্যার সবাই বুঝতে পারছি? শুরু একদম আলোর কনসেপ্ট থেকে শুরু করে প্রতিফলন প্রতিসরণের যা যা পড়ছি সবাইকে বুঝতে পারছি? কারো কি কোথাও কনফিউশন আছে? স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার যদি মানে ঘন মাধ্যম থেকে হালকা, মানে যখন পানির মধ্যে একটা মাছ থাকবে, মানে হ্যাঁ ওইখান হ্যাঁ থেকে আলো প্রতিফলিত হওয়ার সময় তাহলে যদি মানে সংকট কোণের চেয়ে বড় হয়, মানে এখানে প্রতিসরিত, তাহলে আহ ওইখানে মানে মাছটাকে একেবারে যেখান থেকে আছে ওইখান থেকে আমরা দেখতে পাবো না, মানে সরলরেখায় যাবে ওইটা, দাঁড়ান মানে second। মাছটা যত হ্যাঁ বলেন। গভীরে আছে তত আমরা দেখতে পাবো না। দেখেন, আপনি বলতে যাচ্ছেন যে আমাদের স্যার মাছ থেকে একটা আলোক রশ্মি, মাছ থেকে একটা আলোক রশ্মি এই বিন্দুতে এসে পড়তেছে, এবং এটার কারণে আপনি কি বলতে চাচ্ছেন যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্ভব কিনা, জি এরকমটা কি? স্যার এরকমটা কি আপনার কোশ্চেন? জি স্যার, মানে আমি এটাই জিজ্ঞাসা করছি। ওকে, খেয়াল করেন স্যার, যদি সেরকমটা হয় তাহলে আমাদের মাছটাকে আপনি কোথায় দেখবেন? আমাদের মাছটাকে আপনি দেখবেন এখানে, কিন্তু প্র্যাকটিক্যালি কি এরকম কোনো ঘটনা কোনদিন দেখছেন? আপনি মাছকে এই জায়গাতে দেখতেছেন এই জায়গার পরিবর্তে, মানে এমন অ্যাঙ্গেল আসলে ওইভাবে ক্রিয়েট করা যায় না। মানে এটা হচ্ছে আসলে আপনি দুইটা মাধ্যমের মধ্যবর্তীতে আপনি করতে পারেন, জিনিসটা এক্সপেরিমেন্ট করতে পারেন, যে এখানে মাছটাকে রাখেন, তখন আপতন কোণ দেখেন, তখন একটা লাইট মেরে দেখেন যে আসলে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে। তো এই ক্ষেত্রে যদি এমন হয় যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেই ফেলে, যে সংকট কোণের থেকে বেশি কোণে সে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে আপতিত রশ্মিটা, সেক্ষেত্রে স্যার পূর্ণবন্ধন প্রতিফলন দেখা যাইলেও যাইতে পারে। তো সেক্ষেত্রে ঘন মাধ্যমে ক্রিয়েট হইতেও পারে, ঘন মাধ্যমে আপনি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখতে পারেন। বাট সাধারণত সেটা হয় না, যে আপনি চোখের পজিশন এমন একটা পজিশন রাখবেন যেখান থেকে তার আপতন কোণ সংকট কোণের থেকে বড় হবে, এরকম আসলে হয় না, যেটা আসলে সচরাচর দেখা যায় না। বুঝতে পারছেন? তা হয়তো ক্যালকুলেট করে একটা ভ্যালু বের করা যাবে, অ্যাঙ্গেল বের করা যাবে, যার জন্য আপনি পুরো অভ্যন্তরীণ প্রতিফলন দেখতেও পারেন। যাই হোক, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? ভাইয়া, হ্যাঁ বলেন। প্রতিসরণ কখন ঘটে? প্রতিসরণ কখন ঘটে? একটা মাধ্যম থেকে যখন আপনি আরেক মাধ্যমে আলোর গমন ঘটবে তখনই প্রতিসরণ ঘটবে, এবং এবং প্রতিসরণটা কেন বেগ ঘটে হ্রাস। ভাইয়া? বুঝি নাই। প্রতিসরণটা কেন ঘটে? কেন ঘটে? আমরা যখন বলতেছিলাম আলোর প্রতিসরণের কথা, আচ্ছা, আলোর প্রতিসরণ জিনিসটা আমরা পড়তেছিলাম, যখন আলোর প্রতিসরণ করতেছিলাম আমরা বলতেছিলাম কি, আলোর প্রতিসরণ সংজ্ঞা কি করছিলাম, যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে প্রবেশ করে। তো তির্যক ভাবে প্রবেশ করার সময় আমরা বলতেছিলাম যে দুইটা মাধ্যমের ঘনত্বের ডিফারেন্সের কারণে আলো তার কিছু বেগ হারায়। আলো ধরেন বায়ুতে 3 × 10⁸ বেগে চলতেছে, সে পানির মাধ্যমে একটু বাধা পাবে, কারণ পানির ঘনত্ব বায়ু থেকে বেশি, সে মধু মাধ্যমে আর একটু বাধা বেশি। এই ক্ষেত্রে হয় কি, সে তার গতিটা অ্যাডজাস্ট করার জন্য
সে তার পথটাকে একটু অভিলম্বের দিকে নিয়ে আসে। এটা হচ্ছে মেন রিজন। মেন রিজন হচ্ছে মাধ্যমের ঘনত্বের ডিফারেন্সের কারণে তার বেগের ডিফারেন্স ক্রিয়েট, যেটার কারণে সে অভিলম্বের দিকে সরে আসে, বা তির্যক ভাবে আলো ফেললে সেটা অভিলম্বের দিকে সরে আসে বা অভিলম্ব থেকে দূরে সরে যায়। আর যদি আপনি সরলরৈখিক ভাবে আলোটা ফেলান, সেক্ষেত্রে আমাদের আলোটা কি প্রতিসরণ ঘটবে না, সে সরাসরি নিজে চলে যাবে। তির্যক ভাবে বলা হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আসসালামু আপনাদের আলাইকুম। আজকের ক্লাস, সরি, একটি রেকর্ডটা বন্ধ বল। করে দেওয়া যাবে? রেকর্ড হ্যাঁ ক্লাস হ্যাঁ, শেষ, জি। ক্লাস শেষ, তাহলে হলো আমি একটু ওদের সাথে 5 মিনিট ব্যয় করবো। তুমি হ্যাঁ, যদি নিতে পারো, যদি ক্লাস আজকের শেষ ক্লাস হয়। এতটুকু ছিল আর কি। আমরা বাকিটুকু নেক্সট ক্লাসে হ্যাঁ, দেখবো। কালকে একই সময় ক্লাস, তুমি লিভ নিতে পারো, তাইলে তুমি চাইলে আমি আমাকে হোস্ট বানাই আর কি, আমি ওদেরকে 5 মিনিট সময় নিই। ওকে, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তোমাকে কল দিব 15 মিনিট পরে, রিমাইন্ডার দিন। হ্যাঁ।